আমাদের আজকের প্রশ্নপত্র আগামীতে অর্থাৎ আগামীতে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় যেভাবে অঙ্ক আসতে পারে এই অঙ্কগুলো আমি সমাধান করব। আমি এখানে 30টি অঙ্ক নিয়ে আসছি। এখানে অঙ্কের সংখ্যা হচ্ছে 30টি হচ্ছে এমসিকিউর অঙ্ক। অর্থাৎ আমরা জানি ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রতিবার 15টা করে এমসিকিউ অঙ্ক থাকে। আমি এবার 2বার ঢাকা ভার্সিটির প্রশ্নপত্র নিয়ে আসছি। সেই প্রশ্নপত্রগুলো প্রত্যেকটা অঙ্ক 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড অর্থাৎ সর্বোচ্চ 5 সেকেন্ডের ভিতরে আমি এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো কিভাবে তুমি 5 সেকেন্ডে সমাধান করবে। তো প্রথম অঙ্কটা দেখো, এখানে অপশনগুলো আমি দিয়ে দিয়েছি। বলছে যে এর মান কত হলে এই রেখাটি এবং এই রেখা মানে এই রেখা এবং রেখাতে পরস্পর লম্ব হইবে। দেখো কিভাবে 5 সেকেন্ডে বা এটা 3 সেকেন্ডে সমাধান করা যাবে। কীভাবে 3 সেকেন্ডে সমাধান করবে দেখো, এখানকার এক্সের সহগ 2 আর এখানকার এক্সের সহগ এ, আমাকে বলা হচ্ছে এর মান কত। তো শর্ত হচ্ছে এই এক্সের সহগ 2 আর এই এক্সের সহগ এ, এই দুটো গুণ করো 2a। এখানে একটা প্লাস দাও, প্লাস দিয়ে এখন এই ওয়াইয়ের সহগ আর এর ওয়াইয়ের সহগ এখানে গুণ করতে হবে। দেখো -3 আর এই 4 -12 সমান 0, এটা লিখতে হবে। লেখার পরে দেখো অতএব 2a সমান সমান 12, অতএব a সমান সমান 6, মানে 12কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 6। তো তোমাদেরকে বোঝানোর জন্য আমার একটু সময়ের প্রয়োজন হচ্ছে, কিন্তু তোমরা যখন এটা বুঝে যাওয়া তখন তোমাদেরকে 3 সেকেন্ডই সময় লাগবে। অর্থাৎ এই 2a আর এটা গুণ করলে তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা দেখো অ্যান্সার হচ্ছে ডি। দেখো অ্যান্সার কি ডি, 6। এখন দ্বিতীয় অঙ্কটা দেখো, দ্বিতীয় অঙ্কটা বলছে যে এ কেন্দ্র বিশিষ্ট এক মানে 4-3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, 4-3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত কত ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করিলে এই বৃত্তকে স্পর্শ করিবে। তো অবশ্যই এটা বহিস্থভাবে স্পর্শ করতে হয়। বহিস্থভাবে স্পর্শ না করলে আমাদের অঙ্কটা আসবে না। তো বহিস্থভাবে স্পর্শ করলে দেখো এটা কেন্দ্র 4-3 আর এর কেন্দ্র 0-0, তাহলে 0 থেকে এই বাদ দিয়ে আমরা দেখো দুটি কিন্তু 0-0 আর এটা 4-3, 4 - 0 হোল স্কয়ার মানে 16। এই যে 4 থেকে 0 এর কেন্দ্র 0 হোল স্কয়ার মাইনাস করলে 16 হয়, প্লাস 3 থেকে 0 বাদ দিয়ে হোল স্কয়ার করলে কত হয় 9। 16 আর 9 এর ব্যাসার্ধ 5। এখন এই 5 থেকে এর ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ দেখো 2 স্কয়ার অর্থাৎ 2। এখন আমরা যদি এইভাবে একটা বৃত্ত আঁকাই, এই একটা বৃত্ত একটা ছোট বৃত্ত, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, দেখো এই কেন্দ্র দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 5। তো আমি এই ব্যাসার্ধ 2 বাদ দিলাম, তাহলে কত ব্যাসার্ধ বৃত্ত আঁকাতে হবে 3, অর্থাৎ 5 থেকে এই 2 বাদ দিলে 3 বৃত্তের ব্যাসার্ধ হবে। অর্থাৎ 3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত স্পর্শ আঁকালে এই বৃত্তকে স্পর্শ করবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 3, অর্থাৎ দেখো অ্যান্সারটা বি। এরপরে আমরা চলে আসলাম 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 3 নম্বর অঙ্কে বলছে যে এই রেখা, এই সরলরেখা এক্স অক্ষকে এত সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত। তা আমরা ছোট্ট একটা ছবি এঁকে নিই, দেখো তাহলে আমাদের সুবিধা হবে। তোমরা যখন এইগুলো প্র্যাকটিস করবে তখন তোমাদের কাছে একদম 5 সেকেন্ডের অঙ্ক হয়ে যাবে। তো এই রেখাটা কি মূল বিন্দুগামী, কারণ এর সাথে কোনো 3-4 যোগ নেই, সেই জন্যই মূল বিন্দুগামী মানে এইভাবে গিয়েছে রেখাটা। আবার x সমান 2 মানে এক্স অক্ষকে কাটছে এমন একটা রেখা, এই দেখো। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব 2, আমরা এটা 2 বসলাম। এই 2 যদি এখানে বসানো যায় তাহলে কত হয়, ওয়ার মান 6, তাহলে এখানকার স্থানাঙ্ক হলো 2, 6। দেখো এই দৈর্ঘ্যটা 2, এই দৈর্ঘ্যটা 6, তাহলে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু ভূমি, ভূমি কত 2 আর উচ্চতা হলো 6, তাহলে এই 2 কেটে গেলে উত্তর হয় 6। তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে কত, এই ক্ষেত্রফলটা হচ্ছে 6। তো এখানে 6 কোথায় আছে, এই যে
1 নম্বরে 6 আছে, তুমি খট করে এখানে দাগ দিয়ে দেবা। এরপর আমরা চলে আসলাম 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দেখো, 12 বাহু বিশিষ্ট। ও তোমাদের বুঝি এইবার এই সিলেবাস নেই, কিন্তু তারপরও এইগুলো করে রাখো, কারণ ভর্তি পরীক্ষায় এখন আর সিলেবাস মানছে না। বিশ্বাস করো আর না করো, ভর্তি পরীক্ষায় এখন আর কোনো সিলেবাস মানছে না, এইসব অঙ্ক দিয়ে দিচ্ছে। তো এখন আমরা কি করছি সেটা দেখো। তো কর্ণের সংখ্যা বলে একটা সূত্র আছে। কর্ণের সংখ্যা মনে করো এক্স, এন -3/2, এটা হচ্ছে কর্ণ। বড় করে করতে গেলে কিন্তু তোমার 3 মিনিট লেগে যাবে। বড় করে করতে যাও, এটা 3 মিনিট লেগে যাবে। তো এখন এন এর মান কত? 12। 12 বাহু বসি দাও, 12। আর এই 12 থেকে 3 বাদ দিলে 9 থাকে, নিচে সূত্রের 2। এই 2 এটাকে কাটলাম, 6 হলো 6, 6 নাম 54। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। বুঝতে পারছ? এই অ্যান্সারটা হচ্ছে ডি। তো এখন আমরা চলে আসলাম আরেকটি নতুন অঙ্কে। দেখো 5 নম্বর অঙ্ক। এটা 1 সেকেন্ডের অঙ্ক। আমি যেটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে 5 সেকেন্ডের অঙ্ক। মনে রাখতে হবে, যদি এরকম পরম মানের ভিতরে শুধু জেড প্লাস কোনো ধ্রুব সংখ্যা, আয়ও একটা ধ্রুব সংখ্যা বা সামথিং থাকে, সেটা সব সময় বৃত্ত হয়। আমি আবারও বলছি, এটা সবসময় বৃত্ত হয়। এখন যদি এইটা না থাকে, যদি এরকম থাকতো জেড প্লাস মনে করো 1 পরম মান, জেড -3, এরকম একটা পরম মান, এটাও পরম মান, কিন্তু উভয় পক্ষে জেড আছে, তাহলে এটা কি হবে? এটা হবে সরলরেখা। জেডের সহগ সেম হইলে সরলরেখা, কিন্তু একটা জেড থাকলে আর ধ্রুব সংখ্যা থাকলে সেটা অবশ্যই বৃত্ত। তাহলে এটা অ্যান্সার, এই অ্যান্সার এইটে। কিন্তু যদি অঙ্কটা এরকম দিত জেড প্লাস 1 সমান সমান জেড -3, তাহলে এটা কি হবে? সরলরেখা। এখন যদি এটা পরিবর্তন হয়ে মনে করো এখানে 2, এখানে 2 দিয়ে দিল, 2z + 1 জেড -3, তাহলে এটা কি হতো? এটা হলো বৃত্ত। মনে রাখতে হবে, জেডের সহগ সেম হইলে সরলরেখা, আর জেডের সহগ যদি সেম না হয় তাহলে সেটা অবশ্যই বৃত্ত হবে। তাহলে এটা থাকলে বৃত্ত দিয়ে দিবা। আর যদি উভয় পক্ষে জেডের সহগ 2, এখানেও 2, তখন সরলরেখা। কারণ জেডের সহগ উভয় পক্ষে সেম হলে সেটা সরলরেখা হয়, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা চলে আসলাম আরেকটি নতুন অঙ্ক। দেখো এই অঙ্কটা বলছে কি, দেখো 6 নম্বর অঙ্ক। আমরা কোথায় চলে আসলাম? 6 নম্বর অঙ্ক চলে আসলাম। দেখো এখানে আমাদের যদি এই ধারার জিনিসগুলো পূর্ব অভিজ্ঞতা না থাকে বা সমাধানের কৌশলগুলো জানা না থাকলে, আমরা এই অঙ্কগুলো কখনোই ভর্তি পরীক্ষার দিন ওই মুহূর্তে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। কি লিখবো কোনটায় দেখবো, হঠাৎ একটা তুমি ভুল অঙ্ক লিখে দিলে, ভুল ইত্যাদি লিখে দিলে, যদি না জানা থাকে তাহলে তুমি অবশ্যই ভুল করবে। তাহলে এখানে xy = 2। এখন আমি উভয় পক্ষে 4 দ্বারা গুণ করে নিচ্ছি। দেখো উভয় পক্ষে কি করছি? 4 দ্বারা গুণ করলাম। 4xy = 8। এইটাকে কি লেখা যায়? x + y হোল স্কয়ার x - y, দেখো হোল স্কয়ার = 8, এইটা লিখলাম। তাহলে এটা কিসের সমীকরণ? এটা হলো অধিবৃত্তের সমীকরণ। মনে রাখতে হবে, x এর y এর মাঝে যদি মাইনাস থাকে সেটা অবশ্যই অধিবৃত্ত। তো বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এরপর আমরা চলে আসলাম 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা হচ্ছে একটি সূত্রের অঙ্ক। দেখো এটা হচ্ছে একটা সূত্রের অঙ্ক। tan x sec x n হইলে sin θ মান কত? একদম সূত্র হিসেবে মনে রাখবা। এটা যদি সূত্র হিসেবে মনে না রাখতে পারো তাহলে ভর্তি পরীক্ষায় বড় করে করতে হবে, 8 মিনিট 7 মিনিট 6 মিনিট লেগে যাবে। সেই জন্য তোমাদেরকে এটা অবশ্যই সূত্র মনে রাখবে। tan θ + sec θ = n হইলে sin θ মান হবে n² - 1। যদি এটা x থাকতো তাহলে আমরা এখানে x লিখতাম, তা যেহেতু এটা n আছে, n² + 1 এটা লিখতে হবে। অর্থাৎ এটা খুঁজে দেখতে হবে এটা কোথায় আছে। অবশ্যই তোমাদেরকে এটা সূত্র হিসাবে মনে রাখতে হবে। এখন যদি অঙ্কটা এরকম না হয়ে যদি cot θ + cosec θ হতো সমান যদি n দিত, তাহলে এখানে তোমাকে বলা হতো যে cos θ সমান কত? তো cos θ একই সূত্র। সূত্রটা কি? দেখো cot θ জন্য একই সূত্র, n² - 1 n² + 1।
এখন সাইন থিটা বের করতে হলে তো তোমরা জানো যে সাইন কীভাবে বের করতে হবে। সাইন যদি এটাকে বলতো সাইন কত, তাহলে সাইন থিটা সমান এইভাবে তোমাকে লিখতে হতো সাইন স্কয়ার থিটা, তাই না? এটা সাইন স্কয়ার থিটা লিখতে তো 1 মাইনাস কস স্কয়ার থিটা, এই কস থিটা এখানে বসিয়ে একটু বড় করে করতে হবে। তো যাই হোক আর কি, এইভাবে তোমাদেরকে সমাধান করতে হবে। এইবার দেখো 8 নম্বর অঙ্ক আমরা চলে আসছি। 8 নম্বর অঙ্কে বলছে যে এক্স স্কয়ার ওয়াই কিউ, এক্স স্কয়ার ওয়াই কিউ সমান সমান এক্স মাইনাস ওয়াই পাওয়ার 5 হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? এটা হচ্ছে 1 সেকেন্ডের অঙ্ক। আমি আবারও বলছি, এটা হচ্ছে 1 সেকেন্ডের অঙ্ক। তো কিভাবে এখন তোমরা যদি এটা রিটেন হিসাবে মানে খাতা কলম ব্যবহার করে যদি অঙ্কটা করো, তাহলে তোমাদের সময় লাগবে কমপক্ষে 6 মিনিট। আর আমি বুদ্ধি যেটা শিখিয়ে দেবো, এই বুদ্ধি যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা সমাধান করবে 1 সেকেন্ডে। তো বুদ্ধিটা কি দেখো, তো বুদ্ধিটা হচ্ছে যে এখানে এক্স এর পদ 2, ওয়াইয়ের পদ 3, এই দুটো পাওয়ারের যোগফল কত? 5। দেখো রাইট হ্যান্ড সাইডে এখানে প্লাস থাকলো কি মাইনাস থাকলো সেটা কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে এই দুটোর যোগফল এখানে আছে কি না। আমার যদি এই দুটোর যোগফল এখানে থাকে তাহলে আমি সমাধান করব 1 সেকেন্ডে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এর মান এক্স বাই ওয়াই, অর্থাৎ সবসময় মনে রাখতে হবে ডিওয়াই বাই ডিএক্স এর মান এক্স বাই ওয়াই, অর্থাৎ ডি হচ্ছে অ্যান্সার। তো আবারও বলছি, এর অ্যান্সার হচ্ছে এক্স বাই ওয়াই। তো কখনো ওয়াই বাই এক্স লিখবে না, এক্স বাই ওয়াই, তোমরা দেখে নিও। আর কি যাই হোক আর কি, এখন আমরা 9 নম্বর অঙ্ক চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্কে আমাদের এই পৃষ্ঠে লেখা আছে, দেখো এটাও হচ্ছে 1 সেকেন্ডের অঙ্ক। দেখো এই অঙ্কটা কি বলছে যে 6 একক দীর্ঘ জ্যা, 6 একক দীর্ঘ জ্যা এই বৃত্তের কেন্দ্র কত? 6 একক বৃত্ত, ধরো এরকম একটা ছবি আঁকা বা এইরকম একটা ছবি। তো এটা হচ্ছে 6, এটা হচ্ছে দেখো এইটা হচ্ছে 6। আবার এখানে কি দেখা যাচ্ছে দেখো, এখানে 6 স্কয়ার, তাহলে এটাও 6, এটাও 6, তাহলে কি হলো? কেন্দ্রের প্রত্যেকটা কোণগুলো 60 ডিগ্রি। এটা মনে রাখতে হবে। যদি এখানে 5 থাকতো, 5 থাকতো, 3 থাকতো, 2 থাকতো, যে কোনো একটা সংখ্যা থাকলে তখন আমাদের সূত্র পাল্টে যাবে। সে সূত্রটা আমরা, সেটাও 3 সেকেন্ড করতে হবে, আমরা পরে এটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপরে আমরা চলে আসলাম, দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বরের অঙ্কে বলছে যে এর মান কত? একটা বুদ্ধিমান ছাত্র, যারা অভিজ্ঞ, যারা আবারও বলছি যারা অভিজ্ঞ, অঙ্ক দেখার সাথে সাথে বলে ফেলবে এর মান -1। কেন বলবে? আমরা একটা জিনিস জানি, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, এটা আমরা জানি। তো একটা জিনিস দেখো, এখানে এর মান হলো ওমেগা, এর মান হলো ওমেগা স্কয়ার, কারণ এটা প্লাস এটা মাইনাস, তাহলে একটা ওমেগা, আমরা জানি জটিল মূলগুলো যুগল রূপে আসে, আর যুগল রূপে আসলেই লেখা যায় এটা ওমেগা আর এটা প্লাস ওমেগা স্কয়ার। তো এর মান কত? তো এটার মান যদি 0 হয় তাহলে এটা কি -1 হয়ে যায় না? তাহলে এর মান -1। সি হচ্ছে আমাদের নির্ণয়ের সলিউশন। তো বুঝতে পারছো। এরপর আমরা চলে আসলাম 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কে যদি 0 থেকে, যেমন এটা তো ইন্টিগ্রেশন, 0 থেকে π/2 থাকে, লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2, এই টাইপের অঙ্কগুলো, এটাও 1 সেকেন্ডের অঙ্ক। সূত্রটা কি দেখো, এই ধরনের অঙ্ক থাকলে p+1 হচ্ছে সূত্র, p হচ্ছে পাওয়ার, p যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে 1/6। তো বুঝতে পারছো 1/6। তো এখন যদি এই অঙ্কটাই তোমার এইভাবে থাকতো, মনে করো অঙ্কটা সব ঠিক আছে, আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0, কিন্তু সাইনের পাওয়ার আছে 3/2, এখানে অবশ্যই cos থিটা থাকতে হবে, একটা থাকলে হবে না। এখানে এর সহগ হিসাবে, এর মানে প্রভাবক হিসাবে cos থিটা অবশ্যই থাকতে হবে, তবে সিঙ্গেল cos থিটা। তাহলে এর অ্যান্সার কি হবে দেখো, এর অ্যান্সার হবে ওই একই রকম আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, 1 এই যে পাওয়ার 3/2 + 1, তাহলে অ্যান্সার হবে কত দেখো, এটার থেকে এটা বাদ দিলে -1 থাকে, অর্থাৎ এর অ্যান্সার হবে তখন -1।
কেন? ওই যে পার 1/p+1, এটাকে এটা থেকে এটি যোগ করলে -3/2 এর সাথে যোগ করলে -1 হয়, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে -1। তো আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝাতে পারছি অঙ্কটা কিভাবে করতে হবে। এরপরে আমরা চলে আসলাম 12 নম্বর অঙ্ক। দেখো 11 নম্বর শেষ হয়ে গেছে, এখন 12 নম্বর। 12 নম্বর কি বলছে দেখো, বলছে y সমান x+2² + 4 ফাংশনটি সর্বনিম্ন মান কত। তো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এক্সটা যেহেতু হোল স্কয়ারের ভিতরে আছে আর বাইরে কোনো এক্স নেই, তাহলে এটাকে সবসময় 0 ধরতে হয়। এটাই তোমাদের আসল কথা। আসল কথা হচ্ছে এক্স যদি এটা নাও থাকতো, যদি বাইরে থাকতো, যদি মনে করো এইরকম আছে x² + 3x + 7 এটা আছে, তাহলে আমরা কি করতাম, x + 7/2 হোল স্কয়ার সমান 7 - 49/4, 4 নাম 36। তাহলে 36 থেকে 9 বাদ দিলে কত থাকে, 36 থেকে 4 × 7 = 28, 28 থেকে 9 বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার, 21/4। এটার যদি বলতো এই রাশিটার এরকম দিয়ে বলতো যদি এই ফাংশনটির হ্যাঁ সর্বনিম্ন মান কত, তখন আমি বলতাম এটা এইভাবে বের করতাম। এটা এই যে এক্সটাকে হোল স্কয়ারের ভিতর নিয়ে আসতাম, নিয়ে আসার পরে আমি এটা এই 7 থেকে যেটা এটা যোগ করেছি 49, ও এটা ভুল হয়ে গেছে 49, এটা 49 থেকে বাদ দিতে হবে, তাহলে কত হবে, -1 সামথিং হবে, বুঝেছো? 4 × 7 = 28, 49 থেকে তুমি এটা বাদ দিয়ে দাও, দিলে আমাদের অ্যান্সার হবে -সামথিং। তো বুঝতে পারছো। এরপরে দেখো 13 নম্বর অঙ্ক। এই অঙ্কটা যদি তোমরা রিটেন করতে চাও, মানে ওই যে নামি দামি একটা কোচিং আছে না বাংলাদেশের, তারা বলে যে ঢাকা ভার্সিটির সব ছাত্র আমরা চান্স পাইছি, এটা যে কত বড় মিথ্যে কথা এটা আমরা বুঝতে পারি। কারণ কি, যদি 1800 বা 2000 সিট যদি থাকে ঢাকা ভার্সিটি ক ইউনিটে, এই ক ইউনিটে যদি 2000 ছাত্রই, ওরা বলে আমরা 1851টা সিট ছিল, এখন একটু বাইরে হয়তো 1890 কত বা 92 বা 93 হয়েছে। তা এখন ওরা যদি বলে আমরা 1800+ চান্স পাইছি, তাহলে ওরা যদি 1800+ চান্স পাইয়ে দেয়, তাহলে ইউসিসি নামে, ফোকাস নামে, এরা তো মেডিকেল পড়লেও কিছু কিছু ছাত্রদেরকে আবার ঢাকা ভার্সিটির জন্য 10,000 ছেলেকে পরীক্ষা দেওয়ায়, ফোকাস দেওয়ায়, তারপরে রিটেনে দেওয়ায়, এরকম যত মেডিকেলের ছাত্ররা দেয়, ওরা কিন্তু ওই ছাত্রর থেকে 10,000 পড়ালেও তারা দেখা যায় যে 200 চান্স পায়, 10,000 ভিতরে ওরা 200 চান্স পাইল ঢাকা ভার্সিটি। তাহলে এটাগুলো অস্বীকার করা হয়। ইউসিসি ওদের কমিউনিটি একটা আলাদা আছে, ওরা বলে আমরা 700 চান্স পাই। আবার ACS বলে আর একটা কোচিং আছে, ওরা বলে আমরা 800 চান্স পাই। এখন যদি ওই নামি দামি কোচিং যারা বলে যে আমরা 18+, তাহলে ওরা নিশ্চয়ই মিথ্যে কথা বলে। কারণ এতগুলো ছাত্র যদি ওরা চান্স পাওয়া যায়, তাহলে ওরা তো ওই এসি টেসি কিছুই ওরা চান্স পায় না, তাই না? তো বুঝতে হবে যে সবাই নিজের কি তত্ত্ব দেখাতে চাই। যাই হোক আর কি, এই অঙ্কটা ওদের সূত্র দিয়ে ওদের গাইডে দেখো করা আছে, কমপক্ষে তোমার 8 মিনিট লাগবে, কিন্তু আমি যে সূত্র দিয়ে করাবো সেটা তোমার লাগবে 10 সেকেন্ড। তো আমার সূত্রটা দেখো, আমি দেখার সাথে সাথে বুঝে ফেলেছি যে কী করতে হবে। কারণ এটা মিডিল টার্ম করলে আসে কি, x-2 আসে। কারণ যারা 9-10-এ উৎপাদক করেছো তারা তো দেখার সাথে সাথে বুঝে ফেলতে পারবে যে এইটা, তাই না? তো উপরে আছে x, দেখো এটা ইন্টিগ্রেশন করলে কি হয় সেটা আমি দেখাবো। এটা 1 সেকেন্ডে করা যায়। আমার সূত্রটা দেখো, আমি কিন্তু এর একটা সূত্র জানি, সূত্রটা হলো শর্টকাট সূত্র। সূত্রটা হচ্ছে এরকম, 1/del ln, দেখো x-3 x-2 দেখো এটা হয়ে গেল। তো ডেলেনটা কি, ডেলেন হচ্ছে এই 3 থেকে এই 2 বাদ দাও, 1 থাকে, তাহলে এটা মূল্য থাকে না, 1/1। আমি আবার বলছি যে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, সেই জন্য এটার আর মূল্য থাকে না। এখন তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট 5 আছে, দেখো আপার লিমিট কি আছে, 5 আছে, এই 5 এখানে বসিয়ে দাও 0। তো 5 বসালে এটা কী হবে সেটা তোমাদেরকে এখন বের করতে হবে। 5 হলে কি হবে সেটা এখন আমরা বের করব। দেখো কোনটা অ্যান্সার হবে, অ্যান্সারটা কোথায় হবে আমি বলে দিচ্ছি। দেখো, তো আমাদের ইন্টিগ্রেশন আসলে হলো x-3 হোল কিউ
এই থ্রি থাকলে এই থ্রি পাওয়ার হয়ে যায়। এই শুধু এক্সের কারণে, এই সূত্রটা শুধু এক্সের কারণে লেখা যায়, এক্স মাইনাস টু হোল স্কোয়ার। তো থার্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম 5 0। তো এখন যদি আমি 5 বসাই তাহলে কি আছে দেখো, 5 বসালে 2 হয়, তাহলে উপরে 8, আবার 5 বসালে 3 হয়, উপরে দেখো নিচে 9। দেখো এখানে যদি আমি 5 বসাই তাহলে 2 থাকে, 5 থেকে 3 বাদ 2 থাকে, 2 এর পর হোল কিউ বসালে 8 হয়। আবার এখানে যদি 5 বসাই, 5 থেকে 2 বাদ দিলে 3 থাকে, 3 থেকে 9 হয়। এবার -0 দাও, তাহলে এখানে কি হলো লন, এইখানে 27 27। আর কারণ এক্সের মান 0, যদি 0 বসিয়ে দাও, দেখো এক্সের মান যদি 0 বসিয়ে দাও তাহলে 3 থাকে, 3 পাওয়ার মানে 27 -27। আচ্ছা এখানেও মাইনাস থাকে, তো মাইনাস মাইনাস কেটে যায়, এখানে কি হলো 2 বসালে 4 হয়, দেখো এটা হয়। তাহলে এখন লন 4 8 32, সেটা উল্টে গেল, এই 8 এর সাথে গুণ হলো 32, আর 9 এর সাথে গুণ করলে 243 হয়। আমি ওদের অঙ্কটা যদি তোমাকে দেখাই তাহলে তুমি ওদের নিয়মটা যদি তোমরা ফলো করো তাহলে এই অঙ্ক আর তোমাকে করতে হবে না, কারণ ওদের যে নিয়মটা ওই নিয়ম দিয়ে করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে 100%, ভুল হয়ে যাবে। কারণ অত বড় নিয়ম 8 মিনিটও লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রের। ওদের ওই নিয়ম দিয়ে, ওদের গাইড বই দেখলাম ওইভাবে করা আছে, ওদের ওই নিয়ম দিয়ে করলে তোমাকে 8 মিনিট লাগবে। আর আমার এই সূত্র দিয়ে করলে আমি সূত্রটা আগামী দিন আরও সুন্দর করে তোমাদেরকে লিখে দেবো, কারণ আমি তো প্রতিদিন ক্লাস নিচ্ছি, আর এই ক্লাস নেওয়ার কারণে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর কিছু কিছু অঙ্ক আমি কিন্তু ফার্ম গেটে পড়াই, মনে রাখবা আমি ফার্ম গেটে পড়াই, যেসব অত্যন্ত উচ্চ লেভেলের অঙ্ক 3 সেকেন্ডে 4 সেকেন্ডে করা যায় সেগুলো কিন্তু আমি এখানে করাই না। আচ্ছা এই অঙ্কটা দেখো, এটা দুটি পরাবৃত্ত, এর সূত্র হচ্ছে 16/3 এর মান হচ্ছে এখান থেকে এর মান 1/4, 16/3 1/4, এর মান 1/4, এই 16 কেটে গেল, তাহলে এর অ্যান্সার হচ্ছে 1/3। দেখো 1/3 এখানে ভুল আছে, এখানে অ্যান্সারটা দেওয়া হয় নাই, এই যে 1/3 যাই হোক। ও আচ্ছা এখানে কি বলা হচ্ছে, আচ্ছা এখানে তো অঙ্কটা অন্য কিছু দেওয়া আছে, অঙ্কটা কি দেওয়া আছে অন্যভাবে দেওয়া আছে, অঙ্কটা অন্যভাবে দেওয়া থাকলে আমাকে অন্যভাবেই করতে হবে। তো সেইভাবে আমরা আজকে অঙ্কটা করে দিই। দেখো আমি ভেবেছিলাম অন্য একটি অঙ্ক, এখন দেখো এই যে এই একটা পরাবৃত্ত, এই একটা পরাবৃত্ত, বলছে এর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের কেন্দ্র কত। এখন দেখো এই যে একটা, এই আর একটা হচ্ছে এই, এটা কিন্তু মূল বিন্দু দিকে গেছে মনে রাখবা। তো এখান থেকে যদি আমি এটা বৃত্ত আঁকাই তাহলে এর যে মধ্যবিন্দু, তাহলে এখানকার স্থানাঙ্ক 0 0, এই যে এক্স ওয়াই শক কত 1, এক্সের শক কত 1, তাহলে এখানকার স্থানাঙ্ক হচ্ছে 1 1। এখানে যদি 2y এক্স স্কোয়ার থাকতো, 2x ওয়াই স্কোয়ার থাকতো, তাহলে এই অপার ছেদ বিন্দু 2 2 হতো, তাহলে এই 1 আর এই 0 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়, হাফ। আবার এই 1 এই 0 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হাফ। তাহলে বুঝতে পারছো এর এই মানে বলছে যে এই দুটো পরাবৃত্ত, এই দুটো পরাবৃত্ত যে অংশ ছেদ করে, আমি আরও সুন্দর করে দেখাচ্ছি। দেখো মূল বিন্দু দিয়ে যাচ্ছে, আবার এটাও মূল বিন্দু যাচ্ছে, এই যে এখানকার স্থানাঙ্ক আর এখানকার স্থানাঙ্ক, এখানকার যেহেতু মূল বিন্দুটা 0 0, এটা 1 1, তাহলে 1 0 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হাফ, আর 1 0 যোগ করে দেখো এই অ্যান্সারটা হচ্ছে সি। এটার অ্যান্সার কত, সি। এখানে কি বলছে ভালো করে পড়ে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে। এরপরে দেখো এই একটা অঙ্ক, এটা তোমাদেরকে যদি ওই যে নামি দামি কোচিংয়ের যে কোচিং সেন্টার তার গাইড বই ওই সূত্র অনুসরণ করো, তাহলে তোমাদের সময় লাগবে 4 মিনিট, এটা অঙ্কটা বের করতে 4 মিনিট লাগবে। এখানে কি বলছে হচ্ছে 5x³ - 3 = 0, এর মূল তিনটি আলফা বেটা এবং গামা হলে আলফা কিউ প্লাস বেটা কিউ প্লাস গামা কিউ এর মান কত, দেখছো। তাহলে এখন কথা হলো কি, এই অঙ্কটা আমরা 5 সেকেন্ডে বের করব। কিভাবে বের করব সেটা দেখো, আমরা এখান থেকে দেখো এখানে x³ আমরা পাচ্ছি এই 3 এদিক নিয়ে এসে 3/5 কি লিখলাম, 3/5 লিখলাম। এখন উভয় পক্ষে দেখো, উভয় পক্ষে আমরা 3 দিয়ে গুণ করে নিলাম, x³ এটা যেহেতু 3/5, অঙ্কটা ভুল হয়ে গেছে, দেখো 5x³ = 3, এটা লিখলাম এই অঙ্কটা। তাহলে উভয় পক্ষে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে x³ = 3/5। কিন্তু
আমরা উভয় পক্ষে 3 দ্বারা গুণ করার প্রয়োজন রয়েছে, কারণ এটা 3x³ করতে হবে, সমান সমান 9 5। এখন এই যে 3x³ এখানে আলফা কিউ বেটা কিউ গামা কিউ এটা আমরা বানিয়ে নেবো এখান থেকে। তাহলে x³ প্লাস x³ প্লাস দেখো প্লাস x³ সমান সমান 9/5। তাহলে এর বদলে একটা আলফা বসালাম, এখানে বেটা বসালাম, এখানে গামা বসালাম, তাহলে কি হলো 9/5। তাহলে এর অ্যান্সার হচ্ছে কত? এর অ্যান্সার হচ্ছে 9/5, অর্থাৎ বি হচ্ছে নির্ণয় সলিউশন। তো কিভাবে করলাম বুঝতে পারছো। এরপর আমরা চলে আসলাম, আমরা 15টা অঙ্ক করলাম, কিন্তু এখন আমরা আরেকটি শিট নিয়ে আসছি। এই শিটে 16 নম্বর অঙ্ক আছে। ও দেখো এই শিটে কি বলছে, দেখো এই শিটে কি বলছে, এটা পরাবৃত্ত, এটা রেখা। তো পরাবৃত্তের এখানে এর মান হচ্ছে 1/4, আর এটা আমি একটা সূত্র তৈরি করেছিলাম। আমি আবারও ভালো কথা বলছি, আমি 2012 সালে একটা সূত্র তৈরি করেছিলাম। পঞ্চগড় থেকে 5টা হিন্দু ছাত্র আমার বাসায় পড়তে আসে। তার বাপ আমাকে ফোন করে বলল যে স্যার আমি 5টা ছাত্র পাঠাচ্ছি, সবই আমার কলেজের ছাত্র, এরা আপনার কাছে পড়বে। ওই যে নামি দামি কোচিংয়ের, আমি নাম বলছি না, ওই নামি দামি কোচিংয়ের ওরা ভর্তি হয়েছে, আপনার কাছে অবজেক্টিভ শিখবে। তো ওরা আমাকে হঠাৎ একদিন বলছে স্যার এই অঙ্ক তো অনেক রকম অঙ্ক আছে, এই টাইপের অনেক অঙ্ক আছে, আমাদেরকে একটা সূত্র তৈরি করে এই অঙ্কগুলো শিখিয়ে দেন, যাতে আমরা কম সময়ে অঙ্কটা করে ফেলতে পারি। আমি 7 দিন ধরে সূত্র তৈরি করেছিলাম। আমি যদি এখন প্রথমে কাউকে বলি যে সূত্রটা আমি তৈরি করেছি, তাহলে সবাই হাসে। এটা তো স্যার অনেক দিন আগে থাকতে আপনি নিজের কী তত্ত্ব নিচ্ছেন এই সূত্র বলে, স্যার এরকম মিথ্যা কথা বলা উচিত না। দেখো আমি সূত্র আবিষ্কার করে এখন আমি ছাত্রদের কাছে চোর হয়ে গেছি। তো যাই হোক আর কি, কথাটা তো এইভাবে আমার বলা উচিত হয়নি, তারপরও বলতে হয় কারণে। তো এই সূত্রটা আমি লিখছিলাম 8/3a² তো এটা আমার সূত্র, এর ক্ষেত্রফল বের করার সূত্র। দেখো এই অঙ্ক এইরকম হাজার হাজার অঙ্ক আছে, হাজার হাজার অঙ্ক আছে। এই হাজার হাজার অঙ্কের সূত্রটা হচ্ছে শুধু এইটাই। এটা কি? এটা হচ্ছে ওয়াইয়ের সহগ। ওয়াই কীভাবে আমরা বের করি, যে x² সমান 4y, এটা হচ্ছে আদর্শগত সূত্র। এই আদর্শগত সূত্র এখানে কিন্তু ওয়াইয়ের সাথে 4 নেই, সেই জন্যে আমাকে এই যে এখানে একটা এ থাকে, তো এটা আমাকে তৈরি করে নিতে হবে 1/4 × y। তাহলে এখানে এর মান হচ্ছে 1/4, তাহলে 8/3, এর বদলে যদি 1/4 বসাই তাহলে আসে কি 1/16। আর এখানে দেখো এই যে এক্সের সহগ, আমরা কিন্তু এখানে ওয়াই সহগ নিচ্ছি, এখন এক্সের সহগ কত 1, ওয়াইকে সিঙ্গেল রেখে এক্সের যে সহগ পাওয়া যায় সেটা হচ্ছে 1, তাহলে বি এর মান 1। তাহলে আমরা বি এর মান 1 হোল কিউ করে দিলাম। এই 8 এর সাথে কেটে গেল 2, তাহলে 1/6, এটার অ্যান্সার হচ্ছে 1/6। দেখো অ্যান্সারটা এই যে সি হলো নির্ণয় অ্যান্সার। তো বুঝতে পারছো। এখন আমরা চলে আসলাম আরেকটি নতুন অঙ্কে। দেখো এটা হচ্ছে কি এটা কি উপবৃত্ত। এই উপবৃত্তের বলা হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তো আমরা উপকেন্দ্রিক লম্বের এই যে 2 নিয়ে আসতে হবে x²/2√2 এবং y²/4 সমান 1। তাহলে এটা হচ্ছে a² আর একটা হচ্ছে b এর মান 2। তাহলে আমরা জানি সূত্র কি হলো 2a², মানে ছোটটা এটা 2a² অর্থাৎ 2√2, আর এটা হচ্ছে 2, b এর মান। আমাদের সূত্র কি 2a²/b। এ হচ্ছে ছোট মান, এর ভিতর যে ছোট মানটা এটা হচ্ছে ছোট, এটা হলো বড়, সেই জন্য 2a²। তাহলে 2a² বসে দিলাম, এই 2 কাটে গেলে অ্যান্সার হচ্ছে 2√2, অর্থাৎ এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2√2। এরপর আমরা চলে আসলাম আরেকটি নতুন অঙ্ক। দেখো এটাও কিন্তু 3 সেকেন্ডের অঙ্ক। তো বলছে যে y সমান sin2x এর 99, অঙ্কটা দেখা যাচ্ছে না, এবার আমরা দেখে দিই। y সমান sin2x এর 99তম অন্তরক সহগ কত। তো 99তম 99 বার ডিফারেন্সিয়েশন